হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছেন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। 2 দিন আগে আসলে পার্ট 1 ভিডিও দিছিলাম, তো পার্ট 2 আর কি দেওয়ার কথা ছিল। তো গতকালকে আসলে দিতে পারছিলাম না। তো আজকে সেই ভিডিওটি আর কি পার্ট 2 দেব। আমার বাকি গল্পটুকু আপনাদের মাঝে আজকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। আর যদি কখনো কোথাও কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেজিস্ট্রেশনে নাম আসার জন্য অপেক্ষায় ছিলাম, তো আর কি পরে নামও আসলো। আর তখন থেকেই আর কি আমার পড়াশোনাও শুরু হলো। ওই 3 মাস 3.5 মাসে আমি আর কি খুবই পড়াশোনা করছি। যখন আমার মন চাইছে তখনই পড়াশোনা করছি। আসলে আমার পড়াশোনার কোনো রুটিন ছিল না। আমি ভাত রান্না করছি, তারপরেও পড়ছি, বাবুকে খাওয়াইছি, তারপরে পড়াশোনা করছি। আর দেখা গেছে যে এদিক রাত 11টা-12টা পর্যন্ত আসলে পড়েছি। আর আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করছে। সে আমাকে কফি বানিয়ে দিয়েছে, বলছে যে চা বানিয়ে দিয়েছে, কফি বানিয়ে দিয়েছে, বলছে যে কফি খেলে আর কি ঘুম ধরে না। আমি যতক্ষণ আর কি জেগে থাকছি সেও আমার পাশেই বসে থাকছে। আর কি এসএসসি পরীক্ষায়ও সে এটাই করছিল, আবার আমার ইন্টার পরীক্ষাও সে এরকমই করছে। সে আমাকে অনেক সাহায্য করছে আসলে। তো যতক্ষণ আর কি আমি পড়তাম, যদি তারপর প্রেগনেন্ট ছিলাম, যদি একটু আসলে ঘুম ধরে যেত, যদি একটু আমি চোখটা বুঝতাম, তো তখনই আবার ডাক দিত যে না আবার আরেকটু পড়ো। তো আমার পড়ার কোনো লিমিটই ছিল না। আমি যখনই ঘুম থেকে আর কি একটু সজাগ হতাম তখনই আর কি পড়া শুরু করে দিতাম। আমি পড়তে পড়তে ঘুম আসছি, আবার দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠেই আবার পড়াশোনা করছি, আবার এদিক তো ফজর থেকে আবার পড়াশোনা করছি। আসলে আমার চেষ্টার কোনো কমতি ছিল না। আমি যথাসাধ্য চেষ্টা করছি, আমি অনেক পরিশ্রম করছিলাম। আর তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পড়ার চাপটাও বেড়ে যাচ্ছে, পরীক্ষাটাও এগিয়ে আসছে। তো আমার বইও আগের থেকে ওইভাবে কিনা ছিল না। আমি পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত বই কিনেছি। আমার হাজব্যান্ড আমাকে বই কিনে দিছে। আর কলেজ থেকেও আমাকে কিছু বই দিছিল, যেহেতু আমার হাজব্যান্ডও ওইখানে আর কি ঢুকেছিল। কিন্তু আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, ওই ভাইয়া আসলে আমার টিচার, ওই ভাইয়া আসলে আমাকে বইগুলো আর কি দিছিল, অনেকগুলা বই ওইখান থেকে দিছিল। তো এভাবেই গেল। তো পড়াশোনা খুব করলাম। আর এর মধ্যে আমার একদিনও কলেজে যাওয়া নেই, আবার একদিনও হচ্ছে যে আমি একটা প্রাইভেট পড়বো সে পরিস্থিতিটাও নেই। আমি একদিনও প্রাইভেট পড়িনি। আর আমার দেখা যেত কি সময় পেতাম না। তারপর একটা ছেলে ছিল, ছেলের বয়সও তখন আর কি 4 বছর ছিল। তখন তাকেও খাওয়ানো লাগতো, তাকেও সময় দেওয়া লাগতো। তো আমি অনেক কষ্ট করছি। আর দেখা যায় যে মেয়েদের যত যাই হোক, যত সমস্যাই হোক না কেন, সংসারের কাজ কিন্তু করতেই হবে। এটা কিন্তু মাফ নাই। সংসারের কাজ ধরাই থাকবে। তো সংসারের কাজও করতাম, বইও পড়তাম, সব সময় চেষ্টা করছি বইটা পড়ার জন্য। তো আস্তে আস্তে পরীক্ষার দিনও হয়ে গেল। আর কি পরীক্ষার মধ্যে আর কি পরীক্ষার দিন যাব। তো 2 দিন আগে আমার খালা শাশুড়ি, তার মানে আবার ক্যান্সার হয়েছিল। সে অনেক অসুস্থ হয়ে গেল, তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। সে আমাদের হচ্ছে 5-6 বিঘার মতো আর কি জমি দিয়েছে। আবার এমনিতেও আমরা অনেক জমি আর কি আমার খালা শাশুড়ির পেয়েছি, তার যেহেতু কোনো সন্তান ছিল না। আর সে অসুস্থ হলে ডক্টরের কাছে আমাদেরই নিয়ে যেতে হয়েছে। তাই আমার হাজব্যান্ডও গেল, আমার শাশুড়িও গেল, আমি বাবার বাড়িতে ছিলাম। তো আমাকে আর কি ওইখান থেকে বাড়িতে নিয়ে এসে রাখলো, যেহেতু বাড়িতেও কেউ নেই, আমার হাজব্যান্ডও যেহেতু একা। তো আমি বাড়িতে রইলাম। ওর বাবা বলল যে ঠিক আছে। তো আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, তুমি থাকো, পড়াশোনা করো, তোমার রান্নাও করতে হবে না, রান্নাটাও তোমার আমিই করব। তো আমি পড়াশোনা করতে থাকলাম। সেদিন প্রচণ্ড মেঘ, কালো বৈশাখী ঝড়ের মতো ঝড় হলো, প্রচণ্ড ঝড়। আমার হাজব্যান্ড ওই ঝড়ের মধ্যে আর কি বাড়িতে চলে আসলো, যেহেতু আমার পরীক্ষা পরের দিন সকালে। আর আমিও একা একা বাড়িতে আসলে ওইভাবে থাকতে পারবো না, ভয় পাবো, সেজন্য আর কি সে চলে আসলো।
আমাকে বলছে যে তুমি শুধু পড়ো, সব কিছুই আমি করব। তো আমি পড়ছি। আমার হাজবেন্ড ওইখান থেকে মানে পাবনা থেকে এসে আর কি জেনারেল হসপিটালে আমার খালা শাশুড়িকে ভর্তি করা হয়েছিল। এখান থেকে এসে আর কি প্রেশার কুকারে কারেন্টও নেই, রাইস কুকারে তো দেওয়ার কোনো অপশন নেই। তো তখন প্রেশার কুকারে আর কি খিচুড়ি রান্না করলো আর ডিম ভাজি করলো। আর আমার শ্বশুর বাড়িতে ছিল, আমার ছেলে, আমি 4 জনে আর কি বাড়িতে ছিলাম। তো পরে এসে রান্না করলো। আমাকে আর কি বললো যে তুমি উঠবেই না, শুধু আমার ছেলে কারো হাতে খায় না, শুধু আমার ছেলেকে আমার খাওয়াই দিতে হতো। তো আমি উঠলাম না, বসে রইলাম। আর আমি যদি কিছু করতেও চাইতাম, আমাকে আসলে সে করতে দিত না। সে বলতো যে না, তোমার দ্বারা ভালো কিছু হবে। আর তারপরেও আর একটা সমস্যা ছিলাম হচ্ছে প্রেগনেন্ট, আরও একটু মানে বেশি খেয়াল করে রাখতো। আর তারপরেও এই শরীরের এই অবস্থা, তারপরেও আর কি পড়াশোনা করতেছি। তো আসলে পরীক্ষাটা না দিলেও কিছু হতো না, কিন্তু ওই যে আমার আফসোস সারা জীবনের জন্য আর কি আমার থেকেই যেত। আর আমার হাজব্যান্ডও চাইছিল যে না, আমি ইন্টার পাস করি। তো তাই হলো। এইভাবে সারা রাত ধরে পড়ে, সারা রাতে কোনো কারেন্ট ছিল না, রাত ধরে পড়ে সকাল হলো। সে আমাকে কিছুই করতে দিল না, কোনো কাজই না, শুধু বললো যে তুমি পড়াশোনা করো। তো সকালের কাজগুলো আসলে সেই করলো, আমার শাশুড়ি যেহেতু ছিল না। আবার সে গ্যাসের চুলায় রান্না করলো, আমার মনে আছে আর কি। সে ডিম সিদ্ধ করে দিল সকালে একবার, আর তারপর আবার আলু ভর্তা আর ডিম ভাজি করে ভাত রান্না করলো। শুধু আমি আমার ছেলেকে খাওয়াইছিলাম। তো তারপর আমি আর কি বাইকে, তখন আমাদের নতুন বাইক কিনলো। আমাদের আগের বাইকে আর কি লাইসেন্স করা ছিল না, পরীক্ষার আগে আবার নতুন বাইক কিনলো, কিনে আবার লাইসেন্স করছে। পালসার গাড়ি কিনছিল তখন। তো পালসার গাড়ি আর কি তখন খুব ভালো চলতো, তখন ওইটাই কিনছিল। তো পরে ওই গাড়িতে আর কি যাব, যেহেতু দেখা যায় যে এই দিক থেকে পরীক্ষার আরও বেশি কেউ নেই, আর থাকলেও দেখা যায় যে ওইভাবে যাওয়া আসা সমস্যা। তোমার হাজব্যান্ড, আমি যাইতাম, আর আমার ছেলেকে আমার শ্বশুরের কাছে রেখে গেলাম। সারা রাস্তা দেখা যায় যে পরীক্ষার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই আমরা বের হয়েছি। সারা রাস্তা আমি পড়তে পড়তে গেছি, যেহেতু আমার হাজব্যান্ড আস্তে আস্তে বাইক চালাইছে। আর আমি সারা রাস্তা পড়তে পড়তে গেছি। মানুষ কিন্তু পরীক্ষা দিতে যায় আনন্দ করে, কিন্তু আমি সারা রাস্তা মন খারাপ করে পড়তে পড়তে গিয়েছি। প্রতিদিনই মনে করছি আল্লাহ তাআলা আমার ভাগ্যে কী রাখছেন, তা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আবার মনেও হয়েছে কি ভুল কাজটাই না করলাম, এত কষ্ট করে যদি একবার একটা সাবজেক্টে ফেল করি তাহলে পাস তো করাই যাবে না। আর পরবর্তীতে যে আবার পরীক্ষা দেব, আমার সে চান্সটাও নাই। সবসময় নিজেকে অপরাধী মনে হতো। তো তারপর আবার আমার হাজব্যান্ড বলতো যে না, সমস্যা নাই, যদি আল্লাহ তাআলা চান তো তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। তো এভাবে যেতাম, গিয়ে আবার ওইখানে যদি ঢোকা একটু দেরি থাকতো তাহলে বাইরে বসে আমি পড়াশোনা করতাম। তো আমি অনেক পরিশ্রম করছি। আমার আমার মনে হয়, আমি সবসময় বলতাম আমি যদি পাস করি তাহলে সেটা হবে ইতিহাস, সবসময় বলতাম। তো এখন আমি পরীক্ষার হলে গেলাম। তো গিয়ে এখন প্রশ্নপত্রের পালা। এখন যেই প্রশ্নপত্র দিবে, এখন দেখি যে ওই যে আমি 16 সালের পরীক্ষার্থী ছিলাম, তো আসলে আমাকে ওই প্রশ্নই দিয়েছে, কিন্তু 17 সালের নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমিও পড়াশোনা করছি আসলে এখনকার যে নিয়ম, সেই নিয়মে। আগে গ্রাফ চার্ট ছিল না, পোয়েম ছিল না, ইংরেজি প্রথম পত্রের কথা বলছি। গ্রাফ চার্ট ছিল না, পোয়েম ছিল না, আরও অনেক অনেক কিছু ছিল না। তো এখন 17 সালের নিয়ম চেঞ্জ হয়ে এখন আর কি গ্রাফ চার্ট, পোয়েম, এগুলো অনেক কিছু আসছে। আর আমি কিন্তু এই 17 সালের পর মানে যে নিয়মটা হয়েছে, 19 সালের নিয়মে যারা পরীক্ষা দিবে তাদের নিয়মেই পড়াশোনা করেছি। তো এখন আমি তো সেদিন তো আমি আর কি খুবই মানে হয়ে গেলাম যে আমি তো এটা ঠিকঠাক করতে পারবো, ইংরেজি কি করব। আসলে প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা, তো মনে করছিলাম বাংলাটাও সমস্যা হবে না, কিন্তু ইংরেজি আর কি আমি কি করব। আসলে ইংরেজি তো সব কিছুই চেঞ্জ, আগেকার বই আর এখনকার বইয়ে সব কিছুই আলাদা। আর আমি গেছি, আমাকে আর কি বাংলা বইতে আগে আমাদের 40টা নৈবেত্তিক ছিল, আর দেখা যায় যে 60 মার্কের সৃজনশীল ছিল, 6টা লেখা লাগছে। আর
ওইটা শর্ট আর কি, ওই যে নৈবেদ্যিক 40টা দেওয়া লাগছে, টোটাল 100 নাম্বার হয়েছে। আর এখনকার নিয়মে 7টা সৃজনশীল আর 30টা নৈবেদ্যিক। তো আমি তো বাংলা নিয়ে টেনশন করলাম না, টেনশন করলাম হচ্ছে ইংরেজি নিয়ে, যে আমি কি করব। আসলে আমার মাথাটা তখন পুরাই ঘুরে গেল যে আমি কি করলাম, সবচেয়ে জীবনে খারাপ ডিসিশন নিয়ে ফেললাম আমি। তো আসলে খুবই কান্নাকাটি আর কি, খুব খারাপ লাগলো মনের মধ্যে। তো হল থেকে বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি মনে হয় ভুলই করে ফেললাম। তো আসলে যেটা চাইছিলাম সেটা হলো না, আর আমার পরীক্ষার নিয়মটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমাকে সেই 16 সালের সিলেবাস অনুযায়ী আমি পরীক্ষা হচ্ছে, যেহেতু 16 সালের সিলেবাস আসলে আমি পড়েইনি, সব কিছুই আমার চেঞ্জ ছিল। বাংলা না হয় আমি মূল বই পড়েছি, সেখান থেকে আমি অ্যান্সার করতে পারবো, কিন্তু ওই বইটার আসলে আমি কিভাবে অ্যান্সার করব। আমার তো আসলে ইংরেজির এখন নতুন নতুন অনেকগুলো আসছে বললাম, আসলে সেগুলো তো আমার পড়া নেই। আগের নিয়ম অনুযায়ী আগে ছিল হচ্ছে টেবিল, আসলে সেই টেবিলটা আমার পড়া নেই, আর 14 মার্কের রিয়ারেন্সটা আমার পড়া ছিল না। তো এই গল্পের বাদবাকিটুকু তৃতীয় পর্বে দেখবেন। আসলে আমার গল্পটা শেষ করতে করতে আমার আরও 10 মিনিট লাগবে। আসলে এত বড় গল্প শেষ করার মতো না। আসলে আমার হাজব্যান্ড আজকে এই যে আমার ছেলে মেয়েদের জন্য এইগুলো নিয়ে আসছে, আর এটা আসলে সকালের খাবার। হাজব্যান্ড আজকেও বাসায় ছিল, তো তাড়াহুড়া করেই রান্না করে দিলাম। ডিম ভাজি, ডাউল ভর্তা আর আলু ভর্তা প্রেশার কুকারে রান্না করছিলাম। আর আমার হাজব্যান্ড যখনই বাসায় থাকে তখন আমাকে সব কাজে সে সাহায্য করে। তো আমার আপুরা ভাইরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি আর কি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর পার্ট 3 যদি দেখতে চান, গল্পটি যদি শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে পার্ট 3 চাই, তাহলে আমি আবার এই গল্পের শেষটুকু আপনাদের বলবো যে আমি কিভাবে কি করলাম তার পরবর্তীতে। তো ভাইরা আপুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তো কোথাও কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার হাজব্যান্ড এই যে ডাউল ভর্তা করছে, ডাউল ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড যতক্ষণ আমার পাশে আছে ততক্ষণ আমার অনেক ভালো লাগে, মনে হয় পৃথিবীর সবটুকু সুখ আমার পাশে আছে।